আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের চতুর্থ পর্বে আজকে আমরা দেখব বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, 124 পৃষ্ঠার ছক। এটা হচ্ছে একটা অনুসন্ধানী কাজ। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। মুক্তিযুদ্ধের সময় এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব অনুসন্ধান। আমরা এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে জানতে পেরেছি যে কোনো সময় যে কোনো ধরনের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সে এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপরে প্রভাব ফেলে। এখন আমরা সেই ধারণাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়ে আমার এলাকায় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের কী পরিবর্তন হয়েছিল এবং তখন এলাকার মানুষের অবস্থান ও ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বের করব। প্রথমে আমরা অনুসন্ধানের জন্য একটি প্রশ্নমালা তৈরি করব। নিচে একটি নমুনা দেওয়া আছে, এটির মতো করে তারা দলে বসে আলোচনা করে আমাদের প্রশ্নমালা চূড়ান্ত করব। প্রশ্নমালা 1, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার মানুষের পেশার কি কোনো পরিবর্তন হয়েছিল, হলে কেন? 2, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় অবকাঠামোগত কোনো পরিবর্তন হয়েছিল কি, হলে কী ধরনের পরিবর্তন ও কেন? 3, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকা পরিচালনার জন্য কোনো রাজনৈতিক বদল হয়েছিল কি, হলে এই পরিবর্তন মানুষের উপর কেমন প্রভাব ফেলেছিল? এভাবে আরও কিছু প্রশ্ন তোমাদের নিজেদের অ্যাড করতে হবে। এরপর প্রশ্নমালা ব্যবহার করে নিজ পরিবার ও এলাকার বয়স্ক মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে দলীয়ভাবে একটা প্রতিবেদন বা পোস্টার তৈরি করে সেটা উপস্থাপন করব। তো আসো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে অ্যান্সারটা দেখি। আমাদের দলের নাম হচ্ছে কি পদ্মা, দলের সদস্য সংখ্যা হচ্ছে 8 জন। সদস্যদের নাম: 1, তামিম ইকবাল, 2, সাকিব আল হাসান, 3, তাওহিদ হৃদয়, 4, তাসকিন আহমেদ, 5, মুস্তাফিজুর রহমান, 6, লিটন দাস, 7, শামীম পাটোয়ারি, 8, নুরুল হাসান সোহান। তথ্য সংগ্রহের পরিকল্পনা: 1, আমরা সাক্ষাৎকারের ভিত্তিতে তথ্য সংগ্রহ করলাম। 2, কতক্ষণ সময় লাগতে পারে তা উত্তরদাতাকে জানিয়েছি। 3, কোন বিষয়ে প্রশ্ন করা হবে তা জানিয়েছি। 4, উত্তরদাতাকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চাপ দিব না। 5, যে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য তিনি স্বাধীন তা জানিয়েছি। 6, উত্তরদাতার ব্যক্তিগত তথ্য, নাম বা বয়স গোপন থাকবে তা জানিয়েছি। 7, প্রাপ্ত তথ্য শুধু এই প্রকল্পের কাজে ব্যবহৃত হবে তা জানিয়েছি। তারপর দলের জন্য পালনীয় কিছু নীতিমালা আছে, যেমন কাজ করার সময় সব সদস্যের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করব। 2, দলের সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের মতামত যৌক্তিকভাবে দৃঢ়তার সাথে তুলে ধরব। 3, নিজের মতামত প্রকাশে কখনো কোনো কারণে দ্বিধা করব না। 4, অন্যের মতামত যৌক্তিক বিচার বিশ্লেষণ করে গ্রহণ করব। 5, দলীয় কাজে ছেলে মেয়ে ও সক্ষমতার ধরন নির্বিশেষে দলের সব সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করব। সাক্ষাৎকার নেওয়ার আগেই সাক্ষাৎকারদাতার অনুমতি নেব। 7, সাক্ষাৎকারদাতার উত্তরদানে স্বাধীন হবেন, তাকে কোনো চাপ দেব না। 8, সাক্ষাৎকারকে কোনোভাবেই বিরক্ত করব না। 9, সাক্ষাৎকারদাতার তথ্য অডিও বা ভিডিও আকারে সংরক্ষণ করতে চাইলে তার অনুমতি নিয়ে নেব। এখন আমরা দেখব তথ্য সংগ্রহের পদ্ধতি। ব্যক্তিগত সাক্ষাৎকার: এই পদ্ধতিতে নির্বাচিত প্রশ্নের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে সাক্ষাৎকার নিতে হবে। এক্ষেত্রে পরিবার ও সমাজের প্রবীণ ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করা যায় যারা মুক্তিযুদ্ধের সময় যুবক ছিলেন। ইন্টারনেট: এই পদ্ধতিতে ইন্টারনেট থেকে মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায়। বই এবং নথিপত্র: বিভিন্ন বই বা নথিপত্র থেকে অনুসন্ধানী কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করা যায়। লাইব্রেরি থেকেও অনুসন্ধানী কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করা যায়। তারপর আছে বিদ্যমান তথ্য পর্যালোচনা। এ পর্যায়ে আমরা বিদ্যমান তথ্যগুলো কোথায় পাওয়া যাবে বা যার কাছে পাওয়া যাবে সেসব উৎসের তালিকা তৈরি করব। সম্ভাব্য উৎসের তালিকা হচ্ছে কি: বীর মুক্তিযোদ্ধা, সমাজের প্রবীণ ব্যক্তি, তৎকালীন পত্রপত্রিকা, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, ডকুমেন্টারি, দলিলপত্র, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিভিন্ন প্রকাশনা ও নির্ভরযোগ্য বিভিন্ন ওয়েবসাইট।
তারপর হচ্ছে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ। এ পর্যায়ে আমরা যার যার পরিবারের বয়স্ক স্বজন বা প্রতিবেশীদের কাছ থেকে মুক্তিযুদ্ধের সময়ে এলাকার সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং এলাকার মানুষের অবস্থান ও ভূমিকার উপর প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করব। সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করব। সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা হলো তথ্য সংগ্রহের একটি উপকরণ। আমরা এতে কিছু প্রশ্ন আগে থেকে তৈরি করে রাখি, যেগুলো সাক্ষাৎকার দাতাদের জিজ্ঞাসা করি। এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি করতে হয় যেন এগুলোর উত্তর পাওয়া গেলে অনুসন্ধানের মূল প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায়। সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা অনুসন্ধানের বিষয় হচ্ছে কি? সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা। মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার মানুষের পেশার পরিবর্তন। 1. মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? তখন আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আপনি কোন পেশায় ছিলেন? পেশার পরিবর্তন কেন হয়েছিল বলে আপনি মনে করেন? এরপর দেখো, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার অবকাঠামোর পরিবর্তন। মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? তখন আপনার বয়স কত ছিল? আপনার এলাকায় মুক্তিযুদ্ধের প্রভাব কেমন ছিল? অবকাঠামোগত পরিবর্তন, যেমন রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছিল কি? কোন ধরনের অবকাঠামোগত পরিবর্তন আপনি লক্ষ্য করেছিলেন? এরপর আছে মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকা পরিচালনার জন্য রাজনৈতিক বদল। মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? তখন আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় কি কোনো রাজনৈতিক দল গঠন হয়েছিল? রাজনৈতিক পরিবর্তন মানুষের উপর কেমন প্রভাব ফেলেছিল? এবার আছে মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? তখন আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে আপনার এলাকার অর্থনীতি কেমন ছিল? ওই সময় অর্থনৈতিক কোনো পরিবর্তন হয়েছিল কি না? তারপর দেখো, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার মানুষের সামাজিক অনুষ্ঠানের পরিবর্তন। মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? তখন আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় সামাজিক অনুষ্ঠানে কী ধরনের পরিবর্তন হয়েছিল? কেন এই পরিবর্তন হয়েছিল? এরপর আছে মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার ভাষা ও সংস্কৃতিগত পরিবর্তন। মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? তখন আপনার বয়স কত ছিল? মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার ভাষা ও সংস্কৃতির পরিবর্তন হয়েছিল কি? হয়ে থাকলে কেন হয়েছিল? এখন হচ্ছে আমরা তথ্যগুলো যাচাই ও বিশ্লেষণ করব। আমরা দলগতভাবে প্রাপ্ত তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রহণ ও বর্জন করে তা বিশ্লেষণ করেছি এবং নিজেদের তথ্য সংগ্রহ যাচাই বাছাই কাজের অভিজ্ঞতাসমূহ শ্রেণীকক্ষে শিক্ষক ও অন্যান্য দলের সামনে তা উপস্থাপন করেছি। এখন আমরা ফলাফল তৈরি করছি এবং উপস্থাপন করলাম। আমরা তথ্য যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে ফলাফল তৈরি করেছি। প্রাপ্ত ফলাফল আমরা 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রবন্ধ আকারে উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করল। 1. মুক্তিযুদ্ধের পেশাগত পরিবর্তন। মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন এলাকার মানুষের পেশার পরিবর্তন হয়েছিল, কারণ মুক্তিযুদ্ধের সময় মানুষের পেশাগত পরিবর্তনের অন্যতম কারণ ছিল পাকিস্তানি শাসকদের নির্যাতন। নির্যাতিত হওয়া প্রায় 1 কোটি হিন্দু ও মুসলিম জনগোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছিল। এসব শরণার্থীরা বিভিন্ন পেশায় কর্মরত ছিল। অন্য দেশে আশ্রয় নেওয়ার কারণে তাদের পেশাগত পরিবর্তন ঘটে। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন, ফলে তাদের পেশাগত পরিবর্তন ঘটেছিল। মুক্তিযুদ্ধের প্রতিরোধকালে গ্রামগুলোতে এক ধরনের জনশক্তি ও রসদের সরবরাহ কেন্দ্রে পরিণত হয়। বাংলাদেশের গ্রামগুলো সেই অর্থে রাজনৈতিকভাবে একটি দুর্গে পরিণত হয়। অতএব বলাই যায় মুক্তিযুদ্ধের সময় সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত কারণে মানুষের পেশার পরিবর্তন হয়। এরপর আছে অবকাঠামোগত পরিবর্তন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অবকাঠামোগত পরিবর্তন অনেকটা ঐতিহাসিক ও গভীরভাবে মুক্তির প্রতি মানুষের আশা ও স্বাধীনতার প্রতীক। 1971 সালে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য ছিল পাহাড় সমান। বছরের পর বছর এই বৈষম্যের শিকার হয়েছে পূর্ব পাকিস্তানে অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা। 1971 সালের দিকে পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে থাকতে হতো। 1969-70 সালে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় ছিল 537 রুপি এবং পূর্ব পাকিস্তানের ছিল 331 রুপি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাফ সহ বিভিন্ন প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তান বাহিনীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের অবকাঠামোগত পরিবর্তন হয়েছিল। 3 নম্বরে আছে কি? রাজনৈতিক পরিবর্তন। পশ্চিম পাকিস্তানি বাহিনীর আক্রমণের সময় সিনিয়র আওয়ামী লীগ নেতাদের অনেকে আত্মগোপনে চলে যান, যাদের বেশিরভাগই আশ্রয় নেয় ভারতে। ভারত সরকারের আশ্রয় এবং সহযোগিতায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হয় 1971 সালের 10 এপ্রিলে। তবে এই সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ হয় 17 এপ্রিল। এটি পরে মুজিবনগর সরকার নামে পরিচিতি পায়। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে এই সরকার গঠন করা হয়।
মুজিবনগর সরকারকে প্রবাসী সরকারও বলা হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে বিভিন্ন এলাকায় পরিচালনা করে এই মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার। 4 নম্বরে আছে অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। যুদ্ধের কারণে স্বাভাবিক জীবন ব্যবস্থা ভেঙে পড়ে, তাই অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে যায়। যাতায়াত করাটা ছিল কেবল দুর্গম নয়, অত্যন্ত বিপজ্জনক। যে কোনো স্থানে আক্রমণ হওয়ার আশঙ্কা থাকতো। মানুষজন প্রয়োজন ছাড়া বাজার বা রাস্তায় কম যেত। যাতায়াত ব্যবস্থার কারণে অর্থনৈতিক কার্যক্রম যেমন বাধাগ্রস্ত হয়, একই কারণে স্থানীয় বড় বড় বাজারও ছোট হতে থাকে। গ্রামীণ অর্থনীতি সংকীর্ণ হতে থাকে এবং কাজকর্ম কমে যায়। এমনকি শহরে বিভিন্ন সময়ে হরতাল ধর্মঘটের কারণে অর্থনৈতিক ব্যবস্থা সংকীর্ণ হতে থাকে। অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাথে শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হতে থাকে, যা যুদ্ধ পরবর্তী সময় পুনর্গঠন করা হয়। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের ফলে নৈতিকতা, মূল্যবোধ ও সম্পর্কের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আছে বিভিন্ন সংগঠনের কার্যক্রমের পরিবর্তন। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের ফসল মহান মুক্তিযুদ্ধ। স্বাভাবিক কারণেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মতভেদ লক্ষ্য করা যায়। বাম রাজনৈতিক দলগুলোর বড় অংশ মুক্তিযুদ্ধের পক্ষে থাকলেও একটি বড় অংশ বিরুদ্ধে ছিল। অন্যদিকে পাকিস্তানি আদর্শে বিশ্বাসী গঠিত বিভিন্ন সংগঠন যেমন রাজাকার, আলবদর ও আল-শামস সেনাবাহিনীকে অত্যাচার, নির্যাতন ও গণহত্যায় সহযোগিতা করেছে এবং প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন ছিল মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য পুরো দেশকে 11টি সেক্টরে বিভক্ত করে। যুদ্ধ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গেরিলা বাহিনী গঠন করে। গ্রাম ও শহরের বিভিন্ন জায়গায় এই গেরিলা বাহিনীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়। সর্বশেষ 6 নম্বরে আছে জনসাধারণের অবস্থা ও পরিবর্তনশীল ভূমিকা। সাধারণ জনগণের সাহায্য সহযোগিতা ও স্বাধীনতার প্রতি ঐকান্তিক আকাঙ্ক্ষার ফলেই মাত্র 9 মাসের যুদ্ধে বাঙালির স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী মুষ্টিমেয় কিছু সংখ্যক দোসর ব্যতীত সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, শত্রুর অবস্থান ও চলাচলের তথ্য দিয়েছে, খাবার ও ওষুধ সরবরাহ করেছে, সেবা দিয়েছে ও খবরাখবর সরবরাহ করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ জনগণের পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগণও এতে অংশগ্রহণ করে। অনেকে মুক্তিযুদ্ধে শহীদ হন। আমাদের মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা ছিল অধিক। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 9 অধ্যায়ে চলে যাব, যার নাম হচ্ছে কি সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন। এবং পরবর্তী পর্বে হচ্ছে 9 অধ্যায়ে আমরা এই কাজটা করব। এখানে কিছু ছবি আছে, এগুলো সম্পর্কে আমাদের কিছু বাক্য লিখতে হবে। এটা হচ্ছে 125 পৃষ্ঠা এবং 126 পৃষ্ঠায় রয়েছে। তা আমরা হচ্ছে এরপর ক্লাসে এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 8ম শ্রেণী 8ম অধ্যায় 124 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।